পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আর ও সেই জন্যই আমার বাড়ির লোককে কিডন্যাপ করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, যাতে আমি ভয় পেয়ে খেলা থেকে পিছিয়ে যাই। ও চায় ওর হুমকির সামনে আমি মাথা নত করি, কিন্তু আমি সেটা করব না। তাহলে তো তোমার পরিবারের বিপদ হতে পারে। সেটাও যাতে না হয় সেই ব্যবস্থাই করছি। আলিয়া জানবে আমি ভয় পেয়ে গেছি, না খেলার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো ওয়াকওভারও দেব। বাড়ির লোকদের বাঁচানোর তাগিদে উমা খেলা থেকে সরে যাবে, এটাই আলিয়া জানবে। আর সত্যিকারের কি হবে? সত্যিকারের সত্যিকারের আমরা খেলবো, আর সবার সামনে আলিয়া বোসের মুখোশটা খুলে দেব। আর এই পুরো বিষয়টা ঘটার জন্য আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সবার চোখ এড়িয়ে একটা সাধারণ বাসে করে তোমরা স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছাবে, কিন্তু কোনোভাবেই তোমরা স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করবে না। যতক্ষণ না আমরা বলছি ততক্ষণ তোমরা বাসেই থাকবে। আমরা বলবো, তারপরে তোমরা মাঠে পৌঁছাবে। কিন্তু দিদি, যদি ম্যাচের টাইম শুরু হয়ে যায়, তাও আমরা সময় মতো যদি ঢুকতে না পারি? আমার উপর বিশ্বাস রাখো, সেটা যাতে না হয় সেই জন্যই তাতে চেষ্টা। শোনো, বাসটা স্টেডিয়ামের পিছনে একটা গলিতে থাকবে। ওই গলিটা ফাঁকা থাকে, খুব একটা লোকজন ওখানে থাকে না। তোমরা সবাই সেখানেই থাকবে। সেখানে যে আমরা আছি সেই খবর যদি আলিয়া ঘোষের কাছে চলে যায়? না না মনি, দেখো, আলিয়া জানবে আমরা ওয়াকওভার দিচ্ছি। ও জানবে প্রিমিয়ার লিগ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। ও নিশ্চিন্ত থাকবে, তাই ও আমাদের কারোর ক্ষতি করার কথা ভাবতেই পারবে না। কিন্তু সত্যি কি আমরা খেলতে পারবো? ও মা, কেন পারবো না? আমি আমার বাড়ির লোকদেরও বাঁচাবো, আর কালকের ম্যাচটাও জিতবো। কালকের ম্যাচটা আমরা কোনোভাবেই হারতে পারবো না। একবার যদি কালকের ম্যাচটা আমাদের হাতে চলে আসে, তারপর সেমিফাইনাল, আর তারপর ফাইনাল। আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা খেলবো আর আমরা জিতবো। বাই ব্রাদার, বাই। নমস্তে বাবু। হ্যাঁ উমা, বলো। কি হলো অভি, কিছু জানতে পারলে? জেনে গেছি। কবরডাঙ্গা। তুমি শিওর? 100%। কবরডাঙ্গা থেকে ডান দিক ধরে একটু এগোতে হবে। আলিয়ার ড্রাইভার নিজে আমাকে বলেছে আমাদের বাড়ির সবাইকে রেস্কিউ করতে হবে। বুঝেছো উমা? বলছি আমিও আসি না তোমার সাথে? উমা, এইসবের কোনো দরকার নেই। কালকে তোমার ম্যাচ, আর কালকের ম্যাচটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কি তুমি জানো না? তাই বলছি উমা, প্লিজ কনসেন্ট্রেট। কাল পুরো টিম নিয়ে তোমাকে মাঠে পৌঁছতে হবে। অভি, আমি পারবো তো? পারতেই হবে ওমা। আর আমাদের পুরো টিম যাতে নির্বিঘ্নে মাঠে নামতে পারে সেই ব্যবস্থাটা আমি করব। এমন কাণ্ড ঘটাবো যে আলিয়ার পুরো অ্যাটেনশন ওই দিকেই চলে যাবে। আর জিততে পারবে না ওমা, আলিয়া আর জিততে পারবে না। আর সবাইকে যদি আলিয়ার মুঠো থেকে বের করে আনতে না পারি, তাহলে আমারও নাম অভিমন্যু আচার্য না। রাখছি ওমা। সাবধানে। রিকিয়া, এই ঠাকুরপো, বাইরে কারা এসছে মনে হচ্ছে না? আওয়াজ পাচ্ছি, দেখো। পুলিশ হতে পারে, পুলিশ হতে পারে। কচু কর বৌদি, কথা বলো না, একদম কথা বলো না। পুলিশ না অন্য কেউ, আমরা তো কেউ কিছু জানি না।
একটা শ্যাডো দেখতে পাচ্ছি। এই তো অভি, অভি, ভাইয়া তুই খবর পেলে আমরা এখানে আছি। তাই তো জানলে কি করে উমা? তোমরা খবর পেলে কি করে? মা এখন এত কথা বলার সময় নেই। মা আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আমরা যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে কালকে আমি খেলতে পারবো না। আমার তাড়াতাড়ি চল। খুব চালাক ভাবো না নিজেদের উমা? থাকো এবার সবাই মিলে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে। তোমাদের ফ্যামিলিতে তো আবার সবার মধ্যে খুব মিলমিশ। থাকো তাহলে এখন একসঙ্গে। তোমাদের এখানে কেউ ডিস্টার্ব করবে না, কারণ কারোর বাবার সাধ্য নেই এই জায়গাটা খুঁজে বার করার। বড় সবাই একসাথে। কি হয়েছে বড় বৌদি? কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ খারাপই বটে। আমি দেখলাম উমা ও রুদ্র ওরা আমাদের বাঁচাতে এসেছে, কিন্তু আলিয়া ওদেরও বন্দি করে নিয়েছে। আমার খুব ভয় লাগছে জানিস, আমার খুব ভয় লাগছে। মা তুমি এরকম করো না। তুমি এরকম ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? বৌদি তুমি কেন বারবার এত ভয় পাচ্ছ বলো তো? কেন? তুমি একটু শান্ত হও। তোমার স্বপ্ন কখনো বিফলে যাবে না। তুমি যে স্বপ্ন দেখে, হ্যাঁ এটা ঠিক যে স্বপ্নের শেষটা কখনো সত্যি হবে না তোমার। এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি মিলিয়ে নিয়ে অভিরা আমাদের ঠিক উদ্ধার করতে আসবে, নিয়ে যাবে, কিন্তু আলিয়ারা কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে এটা বলে দিলাম, আলিয়ারা কিচ্ছু করতে পারবে না আমাদের। আলিয়াকে আমি বিশ্বাস করি না। ওই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। এতবার এত রকম ভাবে তো আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারপরে তুমি এতটা নিশ্চিত হয়ে বলছো কি করে যে ও কিচ্ছু করতে পারবে না? হাত আছে তাছে বল কথা। বেবি বেবি একটু খেয়ে নে, একটুখানি। আরে মুখে কিছু তো একটু দে। আরে না খেলে কি করে চলবে? আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি খা। সময় মতো না খেলে তো শরীর খারাপ করবে। আমি খাবো না। আরে খাবো না বললে কি করে হবে? যদি শরীরটা খারাপ করে তখন তার এফেক্টটা তো খেলায় পড়বে। আমি তো বলছি আমি খাইয়ে দিচ্ছি। তুমি যতই বেবি 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 করো না কেন, তোমার মেয়ে কিন্তু আর বেবি নেই। আমার মামুনি এখন যথেষ্ট বোঝদার হয়ে গেছে, আর বিশেষ করে নিজের অধিকারটা কি করে বুঝে নিতে হয় সেটা আমার মা খুব ভালো করে জানে। হ্যাঁ, তাই আর চিন্তা তুমি করো না প্লিজ। মামুনি, হ্যাঁ আজকের ম্যাচটা জিতে গেলে তুইও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। কারণ আজকের ম্যাচটা জিতে যাওয়ার পর তোরা লিগ টেবিলে অনেক উপরে চলে যাবি। আমার রাইট? ড্যাড তুমি না আজকাল সবকিছু ভুলে যাও জানো। আবার কি ভুলে গেলাম? আরে বাবা আজকে তো আমাদের ম্যাচই নয়, আজকে তো উমাদের টিমের সাথে অন্য টিমের ম্যাচ। আমাদের ম্যাচ তো কয়েকদিন পরে। আর যদিও সেই ম্যাচ পর্যন্ত উমার টিম প্রিমিয়ার লিগে থাকবে কিনা সেটা আমি জানি না, কারণ যা থ্রেট দিয়েছে তাতে উমার টিম কেন। কি হলো বৌদি, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি আমাকে একটা ফোন করতে বললে না কেন? আমি অভির সাথে কথা বলছিলাম না রুদ্র, আমি অন্য একজনের সাথে কথা বলছিলাম। অন্য একজনের সঙ্গে কথা বলছিলে মানে তুমি এখন আবার অন্য কার সাথে কথা বলছিলে? যিনি আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারবেন, যিনি আমাদের প্রোটেকশন দিতে পারবেন, যিনি এখানে আসলে আমার প্লেয়ারদের গায়ে কোনো আঁচ লাগবে না। কার কথা বলছো বলো তো তুমি? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বিক্রম বাবু, সবকিছু এত তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। কি বলছেন? আমাদের টিমের বিপদের সময় আমি যদি পাশে না দাঁড়াই তাহলে আর কখন দাঁড়াবো? এটা তো আমার ডিউটি। চিন্তা করবেন না, এই জায়গাটা কিন্তু একদম সেফ। প্লেয়াররা এখানে একদম সেফ। এখান থেকে যেখানে খেলা হবে খুব একটা দূরত্ব নয়, 4-5 মিনিটের রাস্তা। আসলে আজকে আপনাকে এখানে আসতে না বলে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনাকে তো ফোনে সবটাই বললাম, আমাদের প্রোটেকশনের দরকার। আলিয়া যে কোনো মুহূর্তে আমাদের উপর অ্যাটাক করতে পারে। ও যদি জানতে পারে আজকে আমরা মাঠে খেলতে যাচ্ছি তাহলে ও কাউকে ছাড়বে না। ওর লক্ষ্যই হচ্ছে আমাদের খেলাটা বানচাল করে দেওয়া। আমি এসে গেছি তো, টেনশন করছেন কেন? ওরা আর অত সহজে কিচ্ছু করতে পারবে না। বাট আই মাস্ট সে,
এই কথাগুলো আপনার অনেক আগে আমাকে জানানো উচিত ছিল। এভরিথিং আন্ডার কন্ট্রোল, চিন্তা করার কিচ্ছু নেই। এ তো বলতে বলতে চলে এসছে। এনারা থাকতে আপনাদের আশপাশে কেউ আসতে পারবে না। এই সবকিছু আপনাদের প্রোটেকশনের জন্য। এবার নিশ্চিন্ত হয়েছেন তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। অফিসার, আমি তো আপনাকে কিছুটা বলেই রেখেছি, বাকি ডিটেল আমি আপনাকে দিচ্ছি। তো তার আগে দেখে নিন, এখানে এত প্লেয়ার্স, এই ম্যাডাম, প্রত্যেকের দায়িত্ব কিন্তু আপনার। প্রত্যেককে খুব সেফলি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। আমি জানি আপনি আপনার ডিউটি জানেন, তাও জাস্ট বললাম। ওকে বিক্রম, এদের সবার প্রোটেকশনের দায়িত্ব আমরা নিলাম। আমার ফোর্স এখানেও আছে, বাইরেও আছে, তাই কোন রকম ভাবে কোনো অ্যাটাক তো দূরের কথা, একটা মাছিও বলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা উমা, মিস্টার আচার্য কোথায়? মানে ওনার এখানে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উনি কি প্ল্যান করছেন না করছেন আমাদের জানাটা দরকার। আপনার কথা মতো আমি প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, মাঠেই সবটা এক্সপোজ হয়ে যাবে। উনি একজন ফেমাস জাজ হাইকোর্টের, সো ন্যাচারালি এলাকাতেও ওনার পপুলারিটি যথেষ্ট বেশি। দেখুন অফিসার, আপনি যেটা বলছেন আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু পুরো এরিয়াটা তো আমরা অলরেডি সার্চ করে নিয়েছি, শুধু ওই জায়গাটাই বাকি। প্লিজ অফিসার, এছাড়া তো আমাদের কাছে কোনো অপশন নেই। প্লিজ আমরা গিয়ে একবার তো ওখানে সার্চ করতেই পারি। হতে পারে আপনার এই বাড়ির ক্ষেত্রে এরকম একটা পসিবিলিটিস মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অ্যাবসার্ড। আর তাছাড়া আমরা হঠাৎ করে এভাবে কিভাবে এন্টার করব বলুন তো? আর কোন একটা বিশিষ্ট ব্যক্তির বাড়িতে প্রায় নোটিশ না দিয়ে এন্টার করা যায় না। অফিসার, আমি বুঝতে পারছি উনি একজন বিশিষ্ট মানুষ, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো অপশন নেই। আর আমরা ওখানে এনকোয়ারি করতে যাব, সবাইকে যেতে হবে না, জাস্ট আমি যাব, আমার সাথে একজন গেলেই তো হবে, তাই না? এটা পসিবল নয় অভিমন্যু বাবু। দেখুন, ওনার বাড়ি যেতে হলে আমাদেরকে পারমিশন নিয়েই যেতে হবে, আর না হলে বেআইনি কাজের জন্য ওরা আমাদের এগেইনস্টে স্টেপ নিতে পারে। অফিসার প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি, আমি নিরুপায় অফিসার, আমার কাছে কোনো অপশন নেই। দেখুন অফিসার, আমরা চারিদিক খুঁজে নিয়েছি, শুধু ওই জায়গাটা খুঁজিনি। আর আপনি তো বললেন যে ওই বাংলোতে এখন কেয়ারটেকার ছাড়া কেউ থাকে না। হতেই পারে যে আলিয়া টাকা দিয়ে ওই কেয়ারটেকারকে কিনে নিয়েছে। আলিয়া ভালোভাবেই জানে যে ওটা একটা হাই প্রোফাইল লোকের বাড়ি, সেই জন্য হয়তো ওইখানে আমরা কেউ যেতে পারবো না, পুলিশও ঢুকতে পারবে না, হয়তো কেউ সন্দেহ করবে না, সেই জন্যই আলিয়া ওইখানে আমাদের বাড়ির সবাইকে রেখেছে। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমরা একবার ট্রাই করি অফিসার, প্লিজ। সরি অভিমন্যু বাবু, দেখুন আপনার কাছে এটা একটা পার্সোনাল ম্যাটার হতে পারে, বাট আমাদের চাকরির ব্যাপার, এতটা রিস্ক আমি নিতে পারবো না। উইদাউট এনি পারমিশন, উইদাউট সার্চ ওয়ারেন্ট আমি কিভাবে এন্টার করবো বলুন তো? আসলে ওরা বোঝেনি যে উমা একজন অনভিজ্ঞ প্লেয়ার, আমার মতো করে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর নেই। সবাই দেখেছে, গোটা দেশ দেখেছে যে আগের দিন কিভাবে কলকাতা সুপার ফ্লায়ার্সের প্রত্যেকটা প্লেয়ার মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়ে যায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে বেসিক নিয়ম, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, শরীরের যত্ন, এসব কিছুই কলকাতা সুপার ফ্লায়ার্স ফলো করতে পারছে না। আপনারাই তো একটু আগে বললেন যে উমা আচার্যের টিম এখনো পর্যন্ত মাঠে এসে পৌঁছতে পারেনি, অথচ একটু পরেই ম্যাচ শুরু হবে। এর থেকেই বোঝা যাচ্ছে যে টিমের কি অবস্থা। উমা আচার্য নিজের টিমকে কন্ট্রোল করতে পারছে না। হয়তো এটাও হতে পারে যে ড্রিমস 11 বর্তমানের টিমের সঙ্গে খেলতে ওরা হয়তো কনফিডেন্স পাচ্ছে না। ম্যাডাম, আপনাকে তো কলকাতার সুপার ফ্লায়ার্স নিলামেও কিনতে চাইনি। আপনার কি মনে হয় আপনাদের ফ্যামিলি পলিটিক্স এর জন্যই কি এই ডিসিশন নেওয়া হয়েছে? আপনি কি বলতে চান উমা আচার্য কনস্পিরেসি করেই আপনাকে কোণঠাসা করার চেষ্টা করছে? ইয়েস, ইউ আর রাইট। দেখুন, ফ্যামিলি পলিটিক্স অল্প বিস্তর প্রত্যেকটা পরিবারের মধ্যেই থাকে, কিন্তু সেটা খেলার জায়গায় জাস্ট ভাবা যায় না। মাঠের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে জেদ টেনে এড়ে ওরা খুব ভুল করেছে, চরম ভুল করেছে, আর তাই আজ তাদের মাসুল দিতে হচ্ছে। দেখুন, আগের দিন ওরা না খেলেই হেরে গেল, আজও ওরা হারবে, আর ওদের হার দেখার জন্যই আমি আজ মাঠে এসেছি। আপনারাও দেখুন। এনিওয়েজ, এখন আমাকে যেতে দিন। স্যার, আমার আপনাকে একটা প্রশ্ন আছে।
আপনি কি আপনার মেয়ের সাথে সহমত? ফ্যামিলি পলিটিক্স এর মাঝে পড়ে আলিয়া বোস কলকাতা সুপার ফ্লায়ার্সে চান্স পায়নি, সেই জন্য কি উমা আচার্যের টিম হেরে যাবে? উমা আচার্য কি একজন খারাপ প্লেয়ার? কি বলবেন আপনি স্যার? উমা আচার্য খেলতে পারবে না বলেই কি ইচ্ছে করে ওয়াক ওভার দেওয়ার নাটক সাজাচ্ছেন? হ্যাঁ, এই এতক্ষণে একটা সঠিক প্রশ্ন করেছেন। দেখুন, আজকের এই লেটটা দেখে না আমারও কেন জানি না মনে হচ্ছে যে উমা আচার্য শুধুমাত্র নিজের মান বাঁচানোর জন্য নিজেই নিজের দলের প্লেয়ারদেরকে অসুস্থ করার পরিকল্পনা করেছে। আবার এটা নাও হতে পারে, কিছুই বলা যায় না। হ্যাঁ, তবে এই গোটা ব্যাপারটা থেকে একটা জিনিস তো পরিষ্কার, যে এই টিমটা একেবারে সিরিয়াস নয়। আর তাছাড়া এত বড় একটা টিম চালানোর অভিজ্ঞতাও তোমার নেই। দেখুন না টিমটা কাদের নিয়ে বানিয়েছে, এদিক ওদিক সেদিক থেকে সব নতুন নতুন প্লেয়ার এনে টিম তৈরি করেছে, যাকে বলে একেবারে চূড়ান্ত আনপ্রফেশনালিজমের একটা নিদর্শন। আচ্ছা, অভিমন্যু আচার্য কোথায় চলে গেল? স্যার এইখানেই তো দাঁড়িয়ে ছিল, একজনের সাথে ফোনে কথা বলছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? দেখো দেখো, দাঁড়ান। এই তো এই রাস্তা দিয়ে গাড়ি গেছিল, তাজা টায়ারের দাগ, কাদার উপর দিয়ে গাড়ি গেছে, টায়ারে কাদা লেগেছে, আর আলিয়ার গাড়িতেও কাদার দাগ ছিল। আর বাড়িটা যদি সারা বছর খালি পড়ে থাকে তাহলে গাড়ি নিয়ে কে এসেছিল? কে? তোমরা কেউ কিচ্ছু খাওনি? মা, ও মা, এভাবে এরকম দাঁড়িয়ে থাকলে চলবে বলো তো? সারা রাত একটু ঘুমাওনি, পুরো রাত জেগেছিলে। এরকম ভাবে থাকলে তো শরীর খারাপ করবে মা। অন্তত তুমি একটু তো রেস্ট নাও। কি বলছো ঈশিতা? রেস্ট নেব এই সিচুয়েশনে, যেখানে আমাদের তুলে নিয়ে এসেছে, ইনফ্যাক্ট কিডন্যাপ করেছে? কোথায় যে রেখে দিয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না। আর কতগুলো ওই গুন্ডার মতন লোক বন্দুক নিয়ে আমাদের পাহারা দিচ্ছে। সারাক্ষণ আতঙ্কে আতঙ্কে আছি। এর মধ্যে খাওয়া দাওয়া, রেস্ট, এসব তো কেউ ভাবতেই পারছে না। আরে খাওয়া তো দূরের কথা, টেনশন হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেও। মনে হচ্ছে বন্দুক আছে ওদের হাতে, গুলি করে দেবে না তো? আতঙ্কে আতঙ্কে সময় কাটছে। তুমি আমাকে বলছো কি? তুমি নিজে ঘুমিয়েছো? বাড়ির একটা মানুষও দু চোখের পাতা এক করতে পেরেছে? বাবা পেরেছেন, মা পেরেছেন? বলো তো, এটা সম্ভব? আমরা আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না কি? এই ননি, ননি, মেয়েটা কাল রাতের থেকে কি প্রচন্ড শরীর খারাপ বলো তো? খুব ভয় করছিল জানিস ছোট, সারা রাত মা মা করে কাঁদছে। অথচ অথচ তোকে এই ঘরে ডাকতেও পারছি না। এইটুকুনি ভাগ্য ভালো যে সকালবেলা ওরা ননির অবস্থা দেখে তোমাদের এই ঘরে আসতে দিচ্ছে। আমাদের সবাইকে একে অপরের সঙ্গে কথা বলতে দিচ্ছে। রাতের বেলা তো সেটুকুনিও পারেনি। খুব ভয় করছিল ছোট, খুব ভয় করছিল যে আমি কি করবো, কিভাবে। টেনশন হচ্ছিল রে। এখনো শরীরটা খারাপ লাগছে মা?
না মা, শরীরটা আগের থেকে ভালো আছে। দাদু ভাই, আমি জানতাম তুই আসবি। আমার তোকে নিয়ে খুব গর্ব দাদু ভাই। কজনের ভাগ্যে এরকম লড়াকু দাদু ভাই হয় বলতো? সত্যি অভিমন্যুবাবু, আপনাকে হ্যাটস অফ। যেভাবে আপনি পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন, তাতে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ম্যাডাম, আপনি তো রত্নগর্ভা। আপনার ছেলে আজ যে সাহস দেখিয়েছে তা অনেক পুলিশ কর্মীও দেখাতে পারবে না। ঠিক আছে, এইসব কথা এখন ডিসকাস করতে হবে না, কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করলেন, আমার পরিবারকে রেস্কিউ করতে আমাকে হেল্প করলেন, থ্যাংক ইউ সো মাচ। না, এটা তো আমাদের ডিউটি, আর ধন্যবাদ যদি দিতেই হয় স্যারকে দেবেন। বলছিলাম ওনাকে বলে দিন, এখন আর ফোর্স আনতে হবে না, গুন্ডাগুলোকে তো আমরা শায়েস্তা করে দিয়েছি। না, এই জায়গায় এত কাণ্ড হয়েছে, এতদিন ধরে এতজনকে আটকে রাখা হয়েছে, এই জায়গাটা সিজ করতে হবে, তারপরে এভিডেন্স কালেক্ট করতে হবে। স্যারকে স্যারের কাজটা করতে দিন। তবে হ্যাঁ, এরকম একটা অপারেশনের পরে এতগুলো মানুষের মুখে হাসি দেখতে পাচ্ছি, এটাই আমাদের প্রাপ্তি। নিন, আপনারা দেরি করবেন না, পারলে একটু ফ্রেশ হয়ে নিন। আমি আমার কোনো লোককে পাঠিয়ে কিছু খাবার আনিয়ে নিচ্ছি। আপনারা চোখ মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে একদম মাঠে চলে যান। আপনারা যে আমাদের জন্য এত কিছু ভাবছেন, আমাদের জন্য এত কিছু করছেন, আমাদের সকলের হয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, এখনো আমাদের ঠিক খাওয়া দাওয়া করার মতন মানসিক অবস্থা নেই। আমরা শুধু চাইছি এখান থেকে বেরোতে পারলে আমরা মানসিকভাবে অনেকটা ঠিক হয়ে যাব। আর সেরকম হলে আমরা রাস্তায় গাড়িতে কিছু খেয়ে নেবো, আপনি টেনশন করবেন না। আমাদের এখন একমাত্র লক্ষ্য হলো মাঠে পৌঁছানো, বিশ্বাস করুন। হ্যাঁ, আমরা তো অনেক কষ্ট করলাম, আর একটু কষ্টও করে নিতে পারবো। এরপর তো আমাদের আর লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে না, ধীরে ধীরে সবটা সেটেল হয়ে যাবে। হ্যাঁ অভি, আমাদেরকে এবারে মাঠে নিয়ে চলো। দেখো, আমরা এখানে এতগুলো মানুষ ছিলাম, তাও এই সিচুয়েশনে পড়ে আমরা কতটা টেনশন করেছি, আর আমার বোনটা ওখানে একা আছে। তাছাড়া এত দেরি করলে তো খেলা শেষ হয়ে যাবে। আমি আরো অনেকক্ষণ খিদে চেপে রাখতে পারবো, আমার কাছে তো কোনো ব্যাপারই না। যেভাবে হোক খেলা শেষ হওয়ার আগে আমাদের মাঠে ঢুকতে হবে, ব্যাস। চিন্তা করিস না ননি, অত তাড়াতাড়ি খেলা শেষ হবে না। আর তাছাড়া দেখো, তোমাদের সবার উপর দিয়ে অনেকটাই ধকল গেছে। আমার মনে হয় তোমাদের সবার একটু ফ্রেশ হয়ে নেওয়া উচিত। তোমরা প্লিজ সবাই একটু ফ্রেশ হয়ে নাও, বাড়ি যাও, ফ্রেশ হও। আমি আপাতত মাঠে যাচ্ছি, তোমরা প্লিজ আসো আরামসে, ঠিক আছে? দেখো, আর তাছাড়া ওনারা সবাই তো আছেন। দেখো মা, আমাকে এখন বেরোতে হবে, মাঠে গিয়ে ইমিডিয়েটলি আমাকে মিডিয়ার সাথে কথা বলতে হবে। তবে আমার ভাইয়া কি কোনো সাধারণ ছেলে নাকি? একেবারে বন্দুক হাতে নিয়ে লড়াই করেছে, হিরো অভিমন্যু আচার্য। স্যার, আমরা ইচ্ছে করে দেরি করিনি, আমাদের দেরি করতে বাধ্য করা হয়েছে। স্যার, যাতে আমরা খেলতে না পারি সেই জন্য আমাদের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত করা হয়েছে। আবার সেই এক কথা বলে যাচ্ছেন, কে আপনাদের সঙ্গে ষড়যন্ত্র করবে, আর করবেই না কেন? স্যার, আমি আপনাকে পুরোটা বলছি। স্যার, যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সে আমাদের পরিবারকে কিডন্যাপ করেছে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, এমনকি আমাকে থ্রেটও করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল আমি যাতে এই ম্যাচ থেকে পিছিয়ে যাই, আমি যদি খেলি তাহলে আমার পরিবারের ক্ষতি করে দেওয়া হবে। হোয়াট দিস ননসেন্স? এখন আপনি কি বলছেন? দেরি করে এসে আবার এইসব
এক্সকিউজ দিচ্ছেন? এটা সিনেমা না নাটক? উমা আচার্য তো এসে গেছে, ওদের তো মাঠে থাকার কথা, এখানে ওরা এত কি ডিসকাশন করছে? সেটাই তো ভাবছি। আর ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। আরে ধুর, সাউন্ড প্রুফ ওয়ালের বাইরে থেকে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না। আরে উনি তো বিক্রম দেব, উনি তো ক্যালকাটা সুপার ফ্লাইটস হয়ে ফিনান্স করছেন। উনি তো উমার সাথে এসেছে। মালিক অভিমন্যু আচার্য কোথায়? কিছু গন্ডগোল মনে হচ্ছে আমার। স্যার, আমাদের সাথে একটা অনেক বড় গন্ডগোল করার চেষ্টা করা হয়েছে, তার প্রমাণ আছে আমার কাছে। স্যার, আমরা ইচ্ছে করে দেরি করিনি। আর স্যার, আমি যে এতগুলো কথা এতক্ষণ বললাম, এতগুলো কথা কি বানিয়ে বলা যায়? আর স্যার, আমি কেনই বা মিথ্যে কথা বলবো? আগের ম্যাচে আমরা পয়েন্ট লুজ করেছি। আমি তো জানি আজকে যদি আমি সময় ঢুকতে না পারি তাহলে আমাকে খেলতে দেওয়া হবে না। স্যার, আমি জেনে বুঝে আমার টিমের এত বড় ক্ষতি করব? স্যার, আমি সত্যি কথা বলছি, আমার পরিবারের লোককে কিডন্যাপ করা হয়েছে স্যার। আপনি যে এত বড় এলিগেশন দিচ্ছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ঘটনাটা ঘটেছে? মুখে তো বলছেন, প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ আছে স্যার, আর সেই জন্যই আমি নিজের সাথে অফিসারকে নিয়ে এসেছি, উনি সবটা বলবেন। আরে ওই তো অভিমন্যু আচার্য, কিন্তু সাথে আবার ওটা কি? আরে উনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, আমি তো ওনাকে চিনি। উমা আচার্যের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য তার পরিবারের লোকজনকে কবরডাঙ্গায় একটা বাড়িতে কিডন্যাপ করে রাখা হয়েছিল। আমরা সেখানে ফোর্স নিয়ে যাই এবং তাদেরকে উদ্ধার করে আনি। স্যার, আজকে সবার সামনে আমি পুরো ব্যাপারটা ডিসক্লোজ করতে চাই। দেখুন স্যার, একটু দেরি তো হয়ে গেছে, তাই আরো কিছুক্ষণ সময় আপনার কাছ থেকে আমরা চাইছি, রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার। মানে কি করতে চাইছেন আপনি? স্যার, আমি প্রেসের সামনে কয়েকটা কথা বলতে চাই, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্রেসকে এখানে অ্যালাউ করুন, প্লিজ স্যার। হোল্ড অন। এইভাবে কারোর পার্সোনাল রিকোয়েস্টে আমরা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারি না অ্যাসোসিয়েশনের তো, সরি স্যার। এটা পার্সোনাল রিকোয়েস্ট না। তিনি আমাকে বিয়ে করেছিলেন যাতে উনি চক্রান্ত করে উমা আচার্যকে হারাতে পারেন, সেটাই ছিল ওনার একমাত্র লক্ষ্য। আর আপনারা এটাও জানেন যে আলিয়া বোস এবং তার বাবা, মানে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সঞ্জয় বোস, তারা দুজনেই কিন্তু নানা রকম ভাবে ক্রিকেটের অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। বারবার ক্রিকেটের অনেক দুর্নীতিতে তাদের নাম জড়িয়েছে, এবং শুধু ক্রিকেট নয়, বারবার তারা চেষ্টা করেছে আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে। তারা চেষ্টা করেছে আমার পরিবারকে ধ্বংস করে দিতে, আর সেটা তারা করেছে শুধু হিংসে থেকে, লোভ থেকে। আর তাদের চক্রান্তের সমস্ত প্রমাণ তো আপনারা আজকে ভিডিওতে দেখেই নিলেন। সো আই ডোন্ট থিঙ্ক আপনাদের আর কোনো কনফিউশন আছে। কনফিউশন থাকার কথাও না। হ্যাঁ, কি হলো সঞ্জয় বাবু? আপনার অনেক চেনাশোনা আছে না ওপর মহলে? এই তো বলছিলেন আপনারা এত যোগাযোগ, ফোন করুন, দাঁড়িয়েছেন কেন? দাঁড়ান, আমি বরং একটা কাজ করি, আমি আপনার এই ভিডিওটা আপনার উপর মহলে সব বন্ধুদের পাঠিয়ে। আমার মনে হয় সেটাই বেটার হবে। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া উচিত, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে আলিয়া বোস এই টিমের এগেনস্টে কত বড় চক্রান্ত করেছে। একদম, আপনি একদম ঠিক কথা বলেছেন বিক্রমবাবু। অভিদা, তো একটা কাজ কর, এক্ষুনি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দে, আর পজিটিভলি আলিয়াকে ট্যাগ করবি। কিন্তু কি আলিয়া, তুমি কি এবার পার্মানেন্টলি তোমার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার কথা ভাবছো? আলিয়া বোস আর সঞ্জয় বোস ভীষণ পাওয়ারফুল, এরা নিজের পাওয়ার ইউজ করে ছাড়া পেয়ে যাবে না তো স্যার? দেখুন, আইনগতভাবে ওনারা কি করবেন না করবেন সেটা অফিসারই বলতে পারবেন, তবে বিইং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অটোনমাস বডি, আমরা অ্যাসোসিয়েশন উই ক্যান টেক আওয়ার ওন ডিসিশন। আপনারা সবাই একটু এদিকে তাকাবেন, আমাদের একটা ঘোষণা আছে। স্যার প্লিজ আপনি বলুন। আজকের ঘটনার পর বেঙ্গল উইমেন্স ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে আলিয়া বোসকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করার। আলিয়া বোস আর কোনোদিন কোনো ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না।
অ্যাসোসিয়েশন ওনাকে একবার সুযোগ দিয়েছিল, ওনাকে তখন 3 মাসের জন্য সাসপেন্ড করার পরেও আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এবার আর আমরা ওনাকে কোনো রিল্যাক্সেশন দিতে পারছি না। আলিয়া বোসকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হলো, এটাই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির ফাইনাল ডিসিশন। আপনারা এরকম করতে পারেন না। আমার জীবন থেকে ক্রিকেট চলে গেলে আমি মরে যাবো, আমি শেষ হয়ে যাবো। আপনারা সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন, করতে পারেন না আমার সাথে এরকম। আমি ক্রিকেট বোর্ডের নামে কেস করবো, আপনাদের সবার নামে কেস করবো আমি। আপনারা করতে পারেন না আমার সাথে এরকম। আপনারা কেউ এখন আলিয়া বোসকে ছেড়ে দিচ্ছেন, আপনারা আলিয়া বোসকে এসব কি বলছি আমি যা বলছি ভুল বলছি, আমার এসব বলা উচিত নয় তো। আমি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্রিকেটের জগৎ থেকে একেবারে সরিয়ে দেবেন না প্লিজ, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ড্যাড তোমার তো অনেক ক্ষমতা, বলে তুমি ওনাদেরকে একটু বোঝাও না, তুমি কিছু করো ড্যাড, প্লিজ প্লিজ ড্যাড প্লিজ। মম তুমি এসে গেছো। মম তুমি বললে ওনারা নিশ্চয়ই শুনবে। মম তুমি ওদেরকে কিছু বলো না, আমি তোমাকে প্রমিস করছি মম, আমি তোমার সব কথা শুনবো, আমি কোনোদিনও তোমার কথা অমান্য করবো না। তুমি প্লিজ ওদেরকে বোঝাও না, আমি আর কোনোদিনও নোংরামো করবো না, কোনো খারাপ কাজ করবো না, তুমি ওদেরকে বোঝাও না মম প্লিজ। অনেক দেরি হয়ে গেছে বেবি, অনেক দেরি হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম এরকম অন্যায় করিস না, এইরকম অন্যায় করিস না। ওরে এর এত বড় শাস্তি হবে যে তুই সহ্য করতে পারবি না বেবি, আমি বলেছিলাম। কি আলিয়া, তোর এখন মনে হচ্ছে না তুই ভীষণ খারাপ কাজ করেছিস? না মানে এখন তোকে জেলে থাকতে হবে, তাই তোর কষ্ট হচ্ছে, তাই না? তাহলে একটা কথা ভাব, দেখো দেখো তোমরা দেখো, পর পর ছয় আঁকাচ্ছে, পর পর। আমি জানতাম আজকে হেভি পেটাবে, খুব মারবে। এই বলে আমরা সিঙ্গেল নেবো, আমি দৌড়ালি তুমি দৌড়াবে। হ্যাঁ, উমা আচার্যকে ছেড়ে দে, বাকি প্লেয়ারদের টার্গেট কর। আমি না টেনশন ধরে রাখতে পারছি না। এই উমা, 6টা মেরে দে না। আরে পরের বলটা করতে কত দেরি করছে, তাড়াতাড়ি বল করছে না কেন বলো তো? ওই তো বল করতে আসছে। এবার আমি চোখটা বন্ধ করে নিব। প্লিজ গড, প্লিজ ছোট বৌদিকে একটা সেঞ্চুরি করিয়ে দাও প্লিজ। হ্যাঁ, আমিও একটা কথা বলি, শোন, সবাই মিলে ঠাকুরকে ডাক, দেখ ঠিক উমা পারবে, ঠিক উমা পারবে।
আমি জানতাম উমা, আমি জানতাম তুমি পারবে। কনগ্রাচুলেশনস উমা। উমা বৌদি, ইউ রক। সেঞ্চুরি করেছে সত্যি। মা, বাবা আর ঠাম্মি থাকলে কি ভালো হতো না? শিগগিরই বাবাকে ফোন করে খবরটা দে, বাবা আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে বাড়িতে ঢুকবে দেখ। কিন্তু মা, আমার মনে হয় বাবা এই খবরটা নিয়েই বাড়িতে ফিরছে। হ্যাঁ, ডাক্তারবাবু ঠাম্মিকে দেখছে আর বাইরে বসে বাবা খেলা দেখছে। আমার কি মনে হয় বলতো, ঠাম্মি আর বাবা ডাক্তার ফাক্তার দেখায়নি, ওই বাইরে বসে টিভি দেখছে, মেয়ের খেলা দেখছে। আচ্ছা মা, ব্যান্ডেলে এখন সব বাড়িতে ছোটদের খেলা দেখছে না? একদম। মাঠে টান টান উত্তেজনা। কলকাতা সুপার ফ্লায়ার 225 রানের টার্গেট সেট করেছে। বর্তমান ড্রিমস 11কে জিততে হলে 226 রান করতে হবে। আছে কেউ যে শোনে না, যে মানে না কোনো মানা, আছে কেউ যে ভেঙে দেয় নিয়মের সকল বাধা। ও আছে কেউ সে অচেনা, সে অজানা, সে আলাদা। আছে কেউ যে সহজে মেটায় শত জটিল ধাঁধা। পিছুটা দেখ ছুটকি, এই হলো বিজয়িনী রাশি। পেরেছে আমার উমা, পেরেছে ছুটকি, আমার উমা পেরেছে। মা, কি গর্ব হচ্ছে না? কেউ তো বিশ্বাসই করবে না ছোট আমার দিদি। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। তবু স্বপ্নের টানে ছুটে যায় উমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।